আমি তোমাকে কিনে নিয়েছি পুরো 1 কোটি টাকার বিনিময়ে। এখন তোমার একমাত্র দায়িত্ব আমাকে খুশি করা। অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকানোরও অনুমতি নেই তোমার। আমি যা বলবো তুমি নিঃশব্দে শুনবে। অস্বীকার করার কোনো জায়গা নেই। নিচু গলায় মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আরমান শাহরিয়ার। তার কণ্ঠে ছিল এমন এক শীতলতা, প্রতিটি শব্দে বরফ মোড়ানো। আর মায়া মায়া কাঁপছিল, ভয় নয়, অজানা এক শিউরে। তার লোমকূপ দাঁড়িয়ে গেল, শরীরের প্রতিটি রঙে ছড়িয়ে পড়ল সেই দম্ভী পুরুষের উষ্ণ অধিকার বোধের টইটুম্বুর নিঃশ্বাস। একদিন আগে একটি প্রশস্ত ও অভিজাত ঘর। একটা সিঙ্গেল সোফায় বেশ কিছু কোট প্যান্ট পরা ব্যক্তি বসে আছে। 10-12 জন তো হবেই, তাদের মধ্যে কয়েকজন বিদেশি। প্রত্যেকের হাতে ওয়াইনের গ্লাস। পাশেই একটা সিঙ্গেল সোফায় একজন মহিলা বসে আছে, পরনে নেটের শাড়ি, যার জন্য ফর্সা ধবধবে পুরো পেট দৃশ্যমান। মুখে একগাদা মেকআপের প্রলেপ আর ঠোঁটে লেগে আছে নির্লজ্জ হাসি। তারা সবাই মিলে ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে বিজনেসের ব্যাপারে টুকটাক কথা বলছে। এখানে থাকা একজন বিরক্ত হয়ে বলে উঠল, উফ, আর কতদিন অপেক্ষা করতে হবে ওনার জন্য? সুইটি ব্যানার্জি মানে এখানে থাকা মহিলাটি নিজের হাতে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে বললেন, 10টা বাজতে এখনও 5 মিনিট মিস্টার। আপনি তো জানেনই উনি কতটা পাঞ্চুয়াল মানুষ, এক মুহূর্তেরও হেরফের করে না। ওখানে থাকা একজন বলে উঠল, হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন। ভীষণ মেপে মেপে চলে মানুষটা। আর তার জন্য তো ব্যবসায়ীর উনিই তো এত তাড়াতাড়ি আমাদেরকে পিছিয়ে ফেলে এগিয়ে গেলেন। মানুষটার অ্যাটিটিউডও আলাদা। ওখানে থাকা বিদেশি লোকটি বলে উঠলেন, ইয়েস, হি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস। শি পার্সোনালিটি ফ্যাসিনেটেড মি। ঠিক 5 মিনিট পরেই ওর রুমের দরজাটা খুলে গেল। রুমে উপস্থিত থাকা সকলের চোখের দৃষ্টি গিয়ে পড়ল দরজা দিকে মুখে গম্ভীর ভাব নিয়ে প্রবেশ করা ব্যক্তিটির উপর। পিছনে 4 জন গার্ডও আছে। তিনি পরেছেন নিখুঁত স্লিম ফিট চারকোল গ্রেড স্যুট, সাদা শার্ট আর কালো সিল্ক টাই। পকেটে স্কোয়ারে হালকা সাদা ধূসর কন্ট্রাস্ট। হাতে রোলেক্সের ঘড়ি, পায়ে চকচকে এক্সপোর্ট জুতো। ফর্সা মুখে চাপদাড়ি ওনার সৌন্দর্য আরও কিছুটা বাড়িয়ে তুলেছে। পারফিউমের গন্ধটা ঠিক তার মতোই তীব্র, প্রভাবশালী এবং স্থায়ী। আরমান শাহরিয়ার শহরের নামজাদা ব্যবসায়ী। 28 বছর বয়সে যিনি পৌঁছে গেছেন ক্ষমতা, খ্যাতি আর সম্পদের চূড়ায়। তার চোখের চাহনি যথেষ্ট যে কোনো ব্যক্তির হৃদয়ে কাঁপন সৃষ্টি করতে। আরমান মুখে গম্ভীর ভাব নিয়ে একটা সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসে গেল। 4 জন গার্ড আরমানের পেছনে এসে দাঁড়ালো। একজন বলে উঠলেন, আমার মনে হয় না এই রুমের মধ্যে আপনার সেফটি নিয়ে কোনো অসুবিধা হবে। গার্ড তো আমাদের সাথেও আছে মিস্টার আরমান, তবে তাদেরকে বাইরে রেখে এসেছি। আর এই রুমে যারা উপস্থিত আছে তারা সবাই আমাদের চেনা, আবার বিজনেস পার্টনারও হতে চলেছে। এতটুকু বিশ্বাস তো রাখাই যায় একে অপরের প্রতি। আরমান তীক্ষ্ণ চোখে তাকালো ওনার দিকে, বলল, সবার আগে চেনা মানুষই পিছন থেকে ছুরি মারে, মিস্টার সিংহানিয়া। আর এই আরমান শাহরিয়ার বিজনেসের জগতে কাউকে বিশ্বাস করে না, সে যতই চেনা এবং বিজনেস পার্টনার হোক না কেন। মিস্টার সিংহানিয়ার মুখটা চুপসে গেল। আরমান শাহরিয়ার এমনই মানুষ, কোনো রাগ ঢাক নেই, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করে। এতে সামনের মানুষটা কি ভাবলো তা ভাবার প্রয়োজনও মনে করে না ও। মিস্টার সিংহানিয়া ভাবতে পারেনি যে সবার সামনে তেতো মিশ্রিত সত্য কথা বলবে, মানে মুখের উপর বলে দেবে। বিজনেসের জগতে সবাই ভালো মানুষের মুখোশ পরে থাকে, মনে মনে কখনোই চায় না যে অন্যজন নিজে থেকে উপরে উঠুক। একটা আন্তর্জাতিক ডিল ফাইনাল করা হবে আজ এখানে। সবাই এতক্ষণ আরমানের অপেক্ষাতেই ছিল। আরমান আসতে তাদের মিটিং শুরু হলো। এরপর ডিল ফাইনাল করা হলো। বিদেশি লোকগুলোর মধ্যে থাকা এই আন্তর্জাতিক ডিলের প্রধান প্রতিনিধি মিস্টার অলিভার বেন্টন ওখানে থাকা মহিলাটিকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলে উঠল, মিস ব্যানার্জি, দি ডিল ইজ ফাইনালে। হোয়াট ইজ আপ উইথ দ্য স্পেশাল ইভেন্ট আই আস্কড ইউ টু অর্গানাইজ ফর এভরিওয়ান? মিস ব্যানার্জি, চুক্তিচরণ তো হয়ে গেছে। আমি আপনাকে সবার জন্য যে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করতে বলেছিলাম তার কী খবর?
মিস সুইটি ব্যানার্জি হচ্ছে এই ক্লাবের মালিক আর মিস্টার অলিভার বেন্টেলের গার্লফ্রেন্ড। মিস ব্যানার্জি তো এটাই মনে করেন। উনি মুখে একটা নির্লজ্জ মার্কা হাসি নিয়ে ইংরেজিতে বলেন, সব রেডি আছে ডার্লিং, তুমি অনুমতি দিলে তাদের হাজির করব। ওখানে থাকা আরও একজন বিখ্যাত বিজনেসম্যান বলে উঠল, হ্যাঁ আমিও শুনেছিলাম আমাদের জন্য এক ধরনের বিশেষ আয়োজন করা হয়েছে। তো কোথায় সেই বিশেষ আয়োজন? আলিভার বেন্টল। ইয়েস, ব্রাইট থিম হেয়ার। হ্যাঁ, ওদের এখানে নিয়ে আসো। গরম আলোয় ভরা ঘরটি কোলাহল মুখর। এক কোণে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে অনেক মেয়ে নিজেদের সাজিয়ে নিচ্ছিল। ঠিক তখনই দরজা ঠেলে একজন পাশে প্রবেশ করলো। চলো, সময় হয়ে গেছে, এবার তোমাদের যেতে হবে। আজ তোমাদের যেসব মানুষের সামনে যাচ্ছ তারা সবাই আমাদের দেশের এবং বিদেশের বিখ্যাত বিজনেসম্যান। তাদের মধ্যে আছে আমাদের দেশের বিখ্যাত শাহরিয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ফ্যাশন হাউসের মালিক আরমান শাহরিয়ার। যদি তাকে মুগ্ধ করতে পারো তাহলে জীবনটাই বদলে যাবে। তবে মনে রেখো, তাকে মুগ্ধ করা এত সহজ নয়। আরমান শাহরিয়ার নামটা উচ্চারিত হতেই ঘরে যেন হঠাৎ বিদ্যুৎ খেয়ে গেল। প্রায় সব মেয়ের চোখ জ্বলজ্বল করে উঠল, কিন্তু এক কোণে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখ বড় বড় করে চেয়ে থাকলো সে, যেন বিশ্বাসই করতে পারছে না তাকে আরমান শাহরিয়ারের সামনে যেতে হবে। হ্যাঁ, আরমান শাহরিয়ার নামক মানুষটিকে একটু আগেই দেখেছে এই ক্লাবেই, কিন্তু ভাবতে পারিনি আজ ওকে আরমান শাহরিয়ার সামনে যেতে হবে। একটা অজানা ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল মেয়েটার। কিছুক্ষণ পর একদল মেয়ে রং বেরঙের ছোট বড় বিভিন্ন পোশাকে মিটিং রুমে প্রবেশ করলো। রুবের আরাহম যেন হঠাৎ গাঢ় হলো। সুইটি ব্যানার্জি মুখে এক ধরনের নির্লজ্জ হাসি নিয়ে বলল, এই সুন্দরীরা আমাদের ক্লাবের বিশেষ নৃত্যশিল্পী। আজকের রাত্রে আপনাদের জন্যই সাজানো। আমাদের নতুন ব্যবসায়িক চুক্তির আগাম শুভেচ্ছা হিসাবে এটি আমার তরফ থেকে একটি ছোট উপহার। আপনারা এদের মধ্যে থেকে যাকে ইচ্ছে বেছে নিতে পারেন আজ রাতের জন্য। ওরা সবাই আজকেই জয়েন করেছে এই কাজে। এই নারী সঙ্গের আয়োজন সকল বিজনেসম্যানদের জন্য মিস্টার অলিভার বেল্টর, এই ক্লাবের মালিক, সুইটি ব্যানার্জিকে দিয়েই করিয়েছেন। ওদের দেশে এটা কমন ব্যাপার। তবে আরমান শাহরিয়ার এসব কিছুর প্রতি নির্লিপ্ত। সব কিছু বিরক্ত লাগছে ওর। এক হাতে ওয়াইনের গ্লাস ধরে বসে আছে। ওখানে থাকা মেয়েদের দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। মিস্টার অলিভার বেল্টরের গা ঘেঁষে বসে থাকা মিস সুইটি ব্যানার্জি ওয়াইনের গ্লাসে একটা চুমুক দিয়ে আরমানের উদ্দেশ্যে করে বলল, কী ব্যাপার মিস্টার আরমান, কাউকে পছন্দ হলো না বুঝি? আরমান তখন অনুভূতিহীন বসে আছে। ওখানে উপস্থিত থাকা প্রতিটি মেয়ের চোখে ছিল আশা, প্রতিটি ঠোঁটে লোভনীয় হাসি। সবাই চায় যেন আরমান শাহরিয়ার তাকায় তার দিকে। আরমান অলিভার বেল্টরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, অল রাইট মিস্টার অলিভার, দি ডিল ইজ ফাইনাল। আই অ্যাম গোয়িং নাও। আই হোপ উইল মিট অ্যাগেন ভেরি সুন। ঠিক আছে মিস্টার অলিভার, চুক্তি চূড়ান্ত। আমি এখন যাচ্ছি। আশা করি খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে। কথাটি বলে আরমান উঠে দাঁড়ালো। আরমানকে উঠতে দেখে মিস্টার অলিভারও উঠে দাঁড়ালেন। অলিভার বেল্টর, সেন্ট্রালি, আই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম অ্যাজ ওয়েল। আই হোপ উইল মিট অ্যাগেন ভেরি সুন। অবশ্যই, আমারও খুব ভালো সময় কেটেছে। আশা করি খুব শিগগিরই আবার দেখা হবে। আরমান মিস্টার অলিভার বেল্টরের সাথে হ্যান্ডশেক করে এগিয়ে গেল বেরিয়ে যাওয়ার জন্য। ওখানে তাকে একজন বলে উঠল, এটাই প্রত্যাশিত ছিল। অনেক প্রভাবশালী ঘরে মেয়েরা ওনার জন্য পাগল। ওনার একটা ইশারায় যথেষ্ট। সব মেয়েরা তাদের সর্বস্ব দিয়ে দিতে রাজি, কিন্তু উনি তাদের দিকে ফিরেও তাকায় না। আর একজন, উনি সত্যি সবার থেকে আলাদা। আরমান বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। পাশের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এক ঝাঁক তরুণী। তাদের চোখে মুখে লেগে আছে এক ধরনের আকুতি। আজ যদি মিস্টার আরমান শাহরিয়ার আমাকে বেছে নেয়। আরমান এগিয়ে যাচ্ছে দরজার দিকে। মেয়েগুলো আবেদনময়ী অঙ্গভঙ্গিতে আরমানকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কিন্তু ও কারো দিকে ফিরেও তাকাচ্ছে না। যেতে যেতে হঠাৎই দাঁড়িয়ে পড়ল আরমান। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ সোজা গিয়ে পড়ল এক বিশেষ মেয়ের উপর। লাল গাউনে ঘের মোড়া এক অপূর্বা তরুণী স্থির নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক কোণে। হঠাৎই আরমানের তখনকার দৃশ্য মনে পড়ে গেল।
তখন আরমান শাহরিয়ার মিটিং রুমে আসার আগে লিফট থেকে বেরোতে হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেলো। মেয়েটা পড়ে যেতে নিলেই আরমান তার কোমর জড়িয়ে ধরে পড়া যাওয়া থেকে বাঁচিয়ে নিল। মেয়েটি ভয়ে দু চোখ চেপে বন্ধ করে আছে। যখন মেয়েটি বুঝতে পারলো ও পড়ে যায়নি, কেউ একজন ধরে আছে, তখনই ধীরে ধীরে চোখ খুলো মেয়েটি। আরমান মেয়েটির দিকে তাকিয়ে ছিল। কেন জানি প্রচণ্ড চেনা চেনা লাগছে মেয়েটিকে। মেয়েটির পরনে সাধারণ সালোয়ার কামিজ আর একটা ওড়না দিয়ে পুরো মুখ বাঁধা আছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। মেয়েটি ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই আরমানের হার্টবিট থমকে গেল যেন। ওই চোখ দুটো ভীষণ চেনা লাগছে, ভীষণ ভীষণ চেনা। মেয়েটির চোখ খুলে আরমান শাহরিয়ার মুখ দেখবে সেটা হয়তো কল্পনা তো ভাবেনি। মেয়েটির চোখে মুখে ফুটে উঠল একরাশ ভয়। আরমানের নজর এড়ালো না সেটা। হঠাৎই মেয়েটা তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিল, হাত দিয়ে দেখলো মুখে বাঁধা ওড়না ঠিক আছে কিনা। আর তারপর এক ছুটে পালিয়ে গেল মেয়েটা, যেন আরমানের থেকে লুকাতে চাইছে নিজেকে। আরমান অবাক হলো ভীষণ। মেয়েটি ওকে দেখে এভাবে ভয় পেলে কেন? আর ওভাবে ওর থেকে নিজেকে লুকিয়ে পালিয়ে বা কেন গেল? বস, আপনি ঠিক আছেন? আরমানের পিছনে থাকা চারজন দেহরক্ষীদের মধ্যে একজন বলে উঠল। আরমান গম্ভীর মুখে উত্তর দিল, হুম। আরমান আবারও তাকালো সেই দিকে যেই দিকে মেয়েটি ছুটে গিয়েছে। এরপর নিজের মাথা থেকে মেয়েটির ভাবনা ছেড়ে ফেলে এগিয়ে গেল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আরমান ভুরু কুঁচকে তাকালো সেই মেয়েটির দিকে। এখন স্পষ্ট বুঝতে পারছে ও, তখনকার ওই ধাক্কা লাগা মেয়েটি ছিল এই মেয়েরই। রুমে উপস্থিত থাকা প্রত্যেকটি ব্যক্তিকে আবার করে অবাক করে দিয়ে আরমান ধীর পায়ে এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। আরও একজন ব্যক্তি সেই মেয়েটির দিকে এগিয়ে আসছিল। তিনি মেয়েটির গায়ে হাত দেওয়ার আগেই হঠাৎ করে আরমান মেয়েটির কোমরে হাত দিয়ে এক ঝটকায় নিজের উপর এনে ফেলে। মেয়েটি ভারসাম্য হারিয়ে আরমানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। শার্ট আঁকড়ে ধরে সে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার চোখের দৃষ্টি তখন নিচের দিকে। কোনো এক অজানা কারণে একবারও আরমানের দিকে তাকাচ্ছেই না। মেয়েটি বলে উঠল, বাহ, আমাদের দুজনের পছন্দের অনেক মিল আছে দেখছি। তবে আপনি যেহেতু এই রমণীর গায়ে আগে হাত দিয়েছেন, তাই এই রমণী আপনার। আমি অন্য কাউকে বেছে নিচ্ছি। এদিকে ওই রুমের সবাই হতবাক, বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আরমানের দিকে। সবার জানা মতে আরমান শাহরিয়া এর মেয়েদের প্রতি কোনো নেশা নেই, কিন্তু আজ চোখের সামনে দেখা এই দৃশ্য একেবারে অকল্পনীয়। তার মানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। গম্ভীর গলায় মিস সুইটি ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলল, মিস ব্যানার্জি, আজ রাতের জন্য আমার একে চাই। আপনার কোনো আপত্তি আছে? ঘরের বাতাস যেন থমকে যায়। আরমানের কথায় মহিলাটির মুখখানি উজ্জ্বল হয়ে উঠল। আর কিছু মানুষের মুখে বিস্ময়ের ছাপ, কিন্তু আশেপাশে অন্য মেয়েদের চোখে তখন ঈর্ষা। তারা হতবাক হয়ে তাকিয়ে রইল সেই মেয়েটির দিকে, যাকে আরমান নিজের জন্য বেছে নিল। রঙিন ছোট ছোট কাপড়ের দৃশ্যমান শরীর এবং সেজেগুজে আসা মেয়েদের উপেক্ষা করে এই সাধারণ গাউন পরে পুরো শরীর ঢেকে রাখা, মাথা নিচু করে থাকা মেয়েটির মধ্যে এমন কী ছিল? এই প্রশ্নের তখন তাদের চোখে মুখে ভেসে উঠেছে। মিস সুইটির মুখে একটি নির্লজ্জ মার্কা হাসি নিয়ে বলল, অবশ্যই মিস্টার আরমান, আপনি কেন থাকবেন? এই ব্যবস্থা তো আপনাদেরই জন্যই। আপনি যার গায়ে হাত রেখেছেন, আজ রাতে সেই মেয়ের উপস্থিতি থাকবে আপনার সেবায়। আপনি নিয়ে যেতে পারেন ওকে। আপনার জন্য স্পেশাল রুমেরও ব্যবস্থা করা আছে, রুম নাম্বার 206। এত কিছু পরও মেয়েটি দাঁড়িয়ে আছে নিঃশব্দে, মাথা নিচু করে, সম্পূর্ণ উদাসীন। একবারও চোখ তুলে তাকিয়ে সে। আরমানের হৃদয়ে যেন জমে থাকা অগ্নিগিরি আবারও জেগে উঠেছে। কেন এতটা উদাসীন আজও? কেন তাকাচ্ছে না তার দিকে? এই অনাগ্রহ যেন আগুনের মতো জ্বলিয়ে দিচ্ছে আরমানকে। আরমান এক ঝাটকায় মেয়েটির কাঁধে তুলে নিল, তারপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল, সকলকে অবাক করে দিয়ে। এরপর 206 নম্বর রুমে গিয়ে দরজা লক করে বিছানায় ছড়িয়ে ফেলল মেয়েটিকে। আরমান চোখ তখনও মেয়েটির মুখে তাকিয়েছে তীক্ষ্ণ দৃষ্টিতে, যেন মেয়েটিকে নতুনভাবে চেনার চেষ্টা করছে। আর মেয়েটি মাথা নিচু করে চোখ তুলে তাকাতেও সাহস পাচ্ছে না যেন, কিন্তু তার মুখে কোনো অনুতাপের ছাপ নেই, নেই কোনো কাতরতা। আরমান ঠান্ডা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, এই ব্যবসা কবে থেকে শুরু করলে মিস মায়া তালুকদার? হ্যাঁ, মেয়েটির নাম মায়া।
মায়া তালুকদার আরমানের প্রাক্তন স্ত্রী। এই শহরে কেউ জানে না তাদের অতীত সম্পর্কের কথা, শুধুমাত্র কিছু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া। আরমান মায়াকে ডিভোর্স দিয়েছিল তার নিজের ইচ্ছার বিরুদ্ধে হওয়া সেই বিয়ের ভার সইতে না পেরে। 1 বছরের দাম্পত্য জীবনের প্রথম সে এত কাছ থেকে মায়াকে দেখেছে। সেই বিয়ের পর যে বিয়ে ছিল শুধুমাত্র পারিবারিক চাপের ফল, কখনো মায়াকে শাহরিয়ার ম্যানশনে আনতে দেয়নি। বিয়ের পরও মায়া রয়ে গিয়েছিল তার বাবার বাড়িতে। শুধুমাত্র দুপক্ষের পরিবার ছাড়া আর কেউই জানতো না তাদের বিয়ের কথা। সম্পর্কটা যেন শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল। সেই 1 বছর আরমান কোনো খোঁজ নেয়নি, কোনো যোগাযোগ রাখেনি, এবং একদিন হঠাৎ করে পাঠিয়েছিল ডিভোর্সের কাগজ, সঙ্গে কিছু ভরণ পোষণের অর্থ। মায়া চুপচাপ সেই কাগজের সই করে দিয়েছিল, টাকা ফিরিয়ে দিয়েছিল। অভিমান নাকি এরকম নীরব আত্মমর্যাদা আরমানের জানা নেই। তারপর থেকে আর কখনো তাদের দেখা হয়নি, আজকের এই রাত পর্যন্তই। আরমান আবারও তাচ্ছিল্য মেশানো কণ্ঠে বলল, কি হলো, উত্তর দাও। কবে থেকে শুরু করলে এই ব্যবসা? আরমানের কথার মধ্যে ছিল এমন তিক্ততা যেন প্রতিটি শব্দ মায়ের হৃদয়ে ছুরির মতো বিচ্ছে। হয়তো সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মায়ার, যেদিন প্রথম আরমানকে ডেকেছিল। সেদিন থেকেই যেন একটা নিঃশব্দ ভালোবাসা জন্ম নিয়েছিল তার মধ্যে। জানতো এই বিয়ে আরমানের ইচ্ছায় হয়নি, কিন্তু তবুও নিজের হৃদয়কে প্রশ্রয় দিয়েছিল। আজ না হয় কাল একদিন সে জায়গা করে নেবে এই মানুষটার মনে। নিজের থেকে সে চেষ্টা করবে সংসার গড়ার, সম্পর্ক টিকিয়ে রাখার, কিন্তু বিনিময় পেয়েছে শুধু অবহেলা, অবজ্ঞার মৌন তিরস্কার। মায়ার সব স্বপ্ন এক ঝটকায় ভেঙে পড়েছিল সেই দিন। ডিভোর্সের কাগজ এসে পৌঁছেছিল হাতে, সেই চেষ্টাটুকুও শেষ হয়ে গিয়েছিল তখন। আজ এত বছর পর সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আছে সে, একেবারে ভিন্ন অবস্থানে। নিজেকে ধরে রাখতে চেষ্টা করলেও কণ্ঠে ধরা পড়ে যন্ত্রণার ছাপ। ঠান্ডা গলায় বলে ওঠে, সেটা আপনার না জানলেও চলবে মিস্টার আবরাম শাহরিয়ার, আপনি আপনার কাজ করুন। আবরাম তাচ্ছিল্যে এসে বলল, খুব তাড়া দেখছি তোমার এই কাজ করার জন্য। তা হঠাৎ এই রাস্তায় নামলে যে? তোমার বাবা জানে তো? বাবা জানে কিনা সেটা আপনার দেখার বিষয় নয়। বিয়ের 1 বছরের মাথায় স্বামী ডিভোর্স দিয়েছে। এখন এই ডিভোর্সি মেয়েও কিছু স্বপ্ন চাহিদা আছে, যেগুলো পূরণ করার জন্য টাকার দরকার পড়ে। আর বাবার ঘাড়েতে বা কতদিন আর বোঝা হয়ে থাকবো। তাই নিজের চাহিদা মেটানোর জন্যই নিজেই রাস্তা খুঁজে পেয়েছি। মায়ের কথা শুনে আবরামের চোখে আগুন জ্বলে উঠল। কেন জানি প্রচণ্ড রাগ লাগছে ওর, সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। ও ভেরি গুড। আর তাই নিজের চাহিদা মেটানোর জন্য এই রাস্তায় নেমে গেলে, ডাইরেক্ট দেহ ব্যবসায়? তুমি এতটা নোংরা এবং চরিত্রহীন মেয়ে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। তোমার মতো মেয়ের সাথে যে আমার বিয়ে হয়েছিল সেটা ভাবতেই ঘৃণা আসছে। তোমার মতো মেয়ে আমার স্ত্রীর মর্যাদা পাওয়ার যোগ্য নয়। আরমানের বলা কথাগুলো মায়ের হৃদয়ে ধারালো ছুরির ন্যায় আঘাত করছিল, কিন্তু মুখে ধরে রেখেছিল এক অদ্ভুত হাসি। তারপর বিছানা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এসে আরমানের কাঁধে আলতো করে হাত রাখলো। কণ্ঠে এক ধরনের নির্লজ্জ আত্মবিশ্বাসে ঝরে পড়ল, এখন আর এসব ভেবে লাভ নেই মিস্টার, চলুন আপনি আপনার কাজ শুরু করুন। যত তাড়াতাড়ি আপনার সাথে কাজ শেষ করব, তত তাড়াতাড়ি আবার অন্য ক্লায়েন্টের কাছে যেতে পারবো আমি। আরমান যেন জমে গেল, চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল, তার গলায় স্পষ্ট রাগের কম্পন। অন্য ক্লায়েন্ট? তোমার অন্য ক্লায়েন্টও আছে নাকি? ওর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি টেনে বলল, অবশ্যই। এইসব কাজ করব আর অন্য ক্লায়েন্ট থাকবে না, তা কি কখনো হয় নাকি? ওর এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনে আরমানের চোখ রক্তিম হয়ে উঠল, চোয়াল শক্ত। এক ঝটকায় ওর দিকে এগিয়ে এসে আরমান শক্ত হাতে মায়ার চিবুক চেপে ধরল। মায়া যন্ত্রণায় কেঁপে উঠল, মুখে সেই জ্বালাময়ী ঠোঁটের হাসিটুকু ধরেই রাখল। আরমানের কণ্ঠে গর্জনের মতো শব্দ, ডিভোর্সের কাগজ পাঠানোর সঙ্গে কিছু টাকাও দিয়েছিলাম। যখন তুমি টাকাটা ফিরিয়ে দিলে, তখন ভেবেছিলাম তুমি আত্মসম্মানী একটা মেয়ে। মনে হয়েছিল কোথাও একটা ভুল করেছি আমি, তোমার জীবনে অযাচিত হস্তক্ষেপ করে। কিন্তু আজ তোমাকে এই অবস্থায় দেখে সেই অনুভূতিটুকুও শেষ হয়ে গেল। এখন বুঝতে পারছি তোমাকে ডিভোর্স দিয়ে একদম ঠিক করেছি। আজ পর্যন্ত কতজন পুরুষ এই শরীরের স্বাদ দিয়েছে, কতজন পুরুষ তোমার এই দেহ তৃষ্ণা নিবারণের আশ্রয় পেয়েছে? উত্তর দাও, চুপ কেন?
আরমান প্রচণ্ড রাগে মায়ের চিবুক শক্ত করে ধরে কথাগুলো জিজ্ঞাসা করলো। মায়ের প্রচণ্ড ব্যথা লাগছে, কিন্তু সেই ব্যথার ছাপ মুখে ফুটে উঠতে দিল না। অনেক কষ্টে হালকা হেসে মায়া বলো, এত কিছু জেনে আপনার কী লাভ মিস্টার আরমান শাহরিয়ার? শুধু এতটুকুই জেনে নিন, আমি অনেকের সাথে খেয়াল করেছি। বিশ্বাস করুন, আমার অনেক অভিজ্ঞতা আছে। আমার সার্ভিস আপনার মন ছুঁয়ে যাবে। অভিযোগ করার একটু সুযোগ দেব না। মায়ের কথাগুলো আরমানকে রক্তকে আবার গরম করে দিচ্ছিল। ও মায়াকে বিছানার কাছে নিয়ে যাওয়া এবং জোর করে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। মায়ের মুখের কাছে মুখ নিয়ে এসে আরমান বলল, তোমার কতটা অভিজ্ঞতা আছে দেখাও আমায়। আমি চাই তুমি আমাকে সন্তুষ্ট করো। মায়া তার মুখে একটা ধূর্তি হাসি দিয়ে আরমানকে কাছে টেনে নেয়।